বিচারক মণ্ডলী, সকলকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি। আজকের বক্তব্য এসো মানুষ হই। উল্লেখিত বিষয় নিয়ে, বক্তৃতার বিষয় নিয়ে আমি যেমন বিহ্বল তেমনি রোমাঞ্চিত। আমরা যে পোশাক পরিধানে, নিরাপদ বাসস্থানে, চার দেওয়ালে আবদ্ধ সুবাক্য পোষিত মানুষ হয়েও যে মানুষ হতে পারিনি তা স্মরণ করিয়ে দিল। তাহলে কিসের অপূর্ণতা আমাদের মানুষ হতে দেয়নি? তাকেই প্রার্থনা করার আহ্বান। নিশ্চয়ই বিষয়টা যেমন অভিনব তেমন অনন্য। এই প্রসঙ্গে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা কলেজ জীবনের একটা সংস্কৃত শ্লোক ভীষণভাবে মনে পড়েছে। তিনি লিখেছেন, তরবপি হিজীবন্তি জীবন্তি মৃগপক্ষীন সজীবন্তি মনোজম্ম মননেন হিজীবন্তি। অর্থাৎ উদ্ভিদেরাও বেঁচে আছে পশু পক্ষীরা, কিন্তু তিনিই প্রকৃতপক্ষে বেঁচে আছেন যার মন আছে যার, তিনিই মানুষ। বিধাতা পুরুষ যখন পৌর পরিবারের তৃতীয় সন্তান পৃথিবী সৃষ্টি করলেন, তার অগ্নি পরীক্ষা, সলিল পরিক্রমা, তুষার তাড়ন ও ভূ আলোড়নের ভেতর দিয়ে পৃথিবীকে ক্ষুদ্র একরোষী প্রাণ ব্যাকটেরিয়া থেকে বেনিয়ান্ট্রি বা অ্যামিবা থেকে মানবাকৃতি বড় মানুষ পর্যন্ত কোলে উপহার দিয়েও ক্ষান্ত না হলেও বিধাতা পুরুষ তার মধ্যে শত উজ্জীবিত স্নায়ু সংস্থাপন করে বোধহয় নিজেই স্বস্তি অনুভব করলেন যে এদের মধ্যে বিরল মনের প্রতিষ্ঠা দিলাম, যা অন্য জীবজগতের লালন পালনের ভার নিতে পারবে। কিন্তু হলো কি তাই? বড় মানুষের থেকে আকৃতিতে খর্ব, মস্তিষ্কে বড়। যেমন সবকিছু জানার কৌতূহল ছিল, তেমনই ছিল কৌতূহল বা আশঙ্কার মীমাংসা বা নিষ্পত্তি করা। এতে যেমন অন্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠত্ব পেল, তেমন অন্য প্রাণীদেরও মঙ্গল সাধন করা গেল। শুরু হলো বন মানুষ আর মানুষের মানসিকতা। এক দল অপর দলের ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা, হিংসা, বিদ্বেষ, লড়াই, মারামারি সবকিছু শুরু হয়ে গেল। বন মানুষ যে অভিযোজন ও বিবর্তনের ফলে মানুষ হয়ে উঠেছিল, তা প্রবৃত্তির প্রভাবে দিনে দিনে অমানুষ হয়ে উঠেছে। চিত্ত বিনোদনের নানান ক্রীড়া প্রতিযোগিতাগুলিকে মানুষ আজকে ব্যবসা বাণিজ্যে পরিণত করে তুলেছে। অপরের দুঃখ, কষ্ট, সুখ, বেদনা মানুষের মনকে আর নাড়া দেয় না। যে একা, সে বাঁচতে পারে না। কোনো প্রতিবেশী নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কিছুই নেই। তাই মানুষকে আহ্বান মনুষ্যত্বে ফিরিয়ে আনার জন্য। যে একা, সে তো বাঁচতে পারে না। উদ্যোক্তাদের ধন্যবাদ, পুরানো ভুলে যাওয়া পথকে নতুন করে দেখিয়ে। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমার আজকের বিষয় এসো মানুষ হই। ধরিত্রীর এই সর্বংসহা রূপে মানুষ কী করে এত অমানুষ হয় তা বোঝা বড় শক্ত। পৃথিবী মানুষকে জল, আলো, বাতাস, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, তবু মানুষ এত নির্মম হয় কী করে? মানুষ, মা ধরিত্রী বুকে মানুষের এত অন্যায় অত্যাচার করে, তবুও মা ধরিত্রী সকলকে ক্ষমা করে দেন। মানুষ বাঁচার কথা ভুলে গেছে, মানুষের হাসি ভুলে গেছে, মানুষের দুঃখ নিয়ে মানুষ কাটাচ্ছে। মানুষের শিক্ষানীতি, রাজনীতি, সমাজনীতি মানুষকে আজ অমানুষ করে রেখেছে। মানুষ হাসতেও ভুলে গেছে। এই মানুষকে বাঁচতে হলে অপরকে বাঁচিয়ে নিজেকে বাঁচতে হয়। শিক্ষানীতি, রাজনীতি, সমাজনীতি আজ মানুষকে ধন্যবাদে মানুষের আজ জীবন বিপর্যয় হয়ে পড়েছে। মানুষ অশান্ত হয়ে যাচ্ছে। মানুষ পথে ঘাটে রাস্তায় বিপদ হলে মানুষের সাহায্য করার মতো মানুষ কেউ থাকে না। মানুষকে বাঁচতে হলে তাই একাকেই বাঁচতে হবে, যুদ্ধ করে বাঁচতে হবে। তাই কবির ভাষায় মানুষ বলে, এই ধরনের ধুলি মাখা দেহ অসহায় সন্তান, মাকে প্রতিকার উত্তর দাও ভগবান ভগবান।
নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলীকে সম্মান জানিয়ে, আমার সমস্ত ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে, বীর সন্ন্যাসী বিবেকানন্দের একটি বাণী, এসো মানুষ হই, এ সম্বন্ধে আমি দু চার কথা বলবো। মনসা সততং স্মরণীয়ং বচসা সততং বদনীয়ং লোকহিতং মম করণীয়ং লোকহিতং মম করণীয়ং। আমরা যখন বড়দের প্রণাম করি, আমাদের আশীর্বাদ করেন মানুষ হও, কিংবা কোনো বাবাকে বলতে শুনি ছেলেটাকে মানুষ করতে পারলাম না কেন, মানুষ করতে পারলাম না কেন, কিংবা মানুষ হও আশীর্বাদ কেন, আমরা তো মানুষ। কই, বাঘকে তো বলতে হয় না তার বাচ্চাকে বাঘ হও, গরু ছাগলকেও বলতে হয় না তার বাচ্চাকে গরু হও বা ছাগল হও, তাহলে মানুষকে কেন মানুষ হও? এখানেই কথা। শুধুমাত্র শারীরিক গঠনে মানুষ হলেই মানুষ নয়, মানুষ হওয়ার জন্য কয়েকটি বিশেষ গুণাবলীর প্রয়োজন। কয়েকটি গুণাবলী হলো মানবিকতা, মনুষ্যত্ব, সত্যনিষ্ঠা, দয়া, প্রেম, আরো অনেক কিছু, মায়া, মমতা, কর্তব্যবোধ, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলতা, পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা। আমরা যদি চাণক্যের শ্লোক উল্লেখ করি, একটি গাছ, তার অনুবাদ করছি আমি, একটি গাছ ভালো সুবৃক্ষ সারা বনকে যেমন আমোদিত করে তার গন্ধে, তার পুষ্পে সুবাসিত করে, তেমনি একটি ভালো সন্তান তার বংশের মুখ উজ্জ্বল করে। অপরপক্ষে অন্য দিকটাও সত্যি, একটি কুপুত্র তার বংশের সংহার করার জন্য একাই যথেষ্ট। আমরা আমাদের পরিবারের দিকে যদি এভাবে তাকাই, যদি একটি মানুষ মানুষের মতন মানুষ হয়ে ওঠে, তার পরিবার আপনা আপনি তার পথ ধরে ভালো চলে। আমরা যদি আমাদের ধর্মের দিকে তাকাই, প্রতিটি ধর্মে বলা আছে মানুষের মতো মানুষ হও, মানুষের সাথে হাত ধরে চলো, মানুষের বিপদে আপদে এগিয়ে এসো, প্রতিটি প্রাণীকে ভালোবাসো, জীবেদেরকে শিব জ্ঞানে ভালোবাসো। তাহলে মানুষকে মানুষ হওয়ার কথা বলা হয়েছে। যে ধর্ম মানুষকে ঘৃণা করতে বলে, মানুষে মানুষে হানাহানি করতে বলে, এরকম কোন ধর্ম আমাদের পরম করুণাময় সর্বশক্তিমান ঈশ্বরের ধর্ম হতেই পারে না। মানুষের মনুষ্যত্ব বোধ থাকবে তবেই না মানুষ। মানুষ প্রতিটি প্রাণীকে কাছে টেনে নেবে ভালোবেসে, তবেই না মানুষ। বীর সন্ন্যাসী বিবেকানন্দ মানুষকে সংস্কৃতি মনা হতে বলেছেন। তিনি বলেছেন কুসংস্কার মুক্ত হয়ে এগিয়ে আসার ডাক দিয়েছেন, মানুষকে মুক্তির ডাক দিয়েছেন। এসো আমরা মানুষের উপকার করে মানুষের সাথে এগিয়ে চলি। তাই আমাদের চণ্ডীদাসের একটি কথা, একটি বাণী না বলেই আমি পারছি না। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ বাণী আমাদের রক্তে শত শত বছর ধরে প্রবাহিত হয়ে আসছে, আরো হাজার হাজার বছর ধরে প্রবাহিত হয়ে চলুক। আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠি, শুধু শারীরিক গঠনে নয়, মনুষ্যত্বে মানুষ হয়ে উঠি। আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা এবং ইংরেজি শুভ নববর্ষ 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি প্রিয়জিৎ বারিক শুরু করছি আজকের তাৎক্ষণিক বক্তৃতা। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো এসো মানুষ হই। প্রথমেই বলি, মানুষ সমাজবদ্ধ জীব। আমরা তাকেই মানুষ বলবো না যার দুটো হাত এবং দুটো পা আছে, আমরা তাকেই মানুষ বলবো যার প্রকৃত মান এবং হুঁশ আছে। সব মানুষকেই মানুষ বলা যায় না।
আমি কিছু বাস্তবিক এবং কিছু বইতে পড়া উদাহরণের কথায় আসি। প্রথমে বলবো ছোটবেলায় পড়া সেই ভালুকের গল্পের কথা, যেখানে দুই বন্ধু অতীব শিক্ষিত এবং বুদ্ধিমান। তাদের মধ্যে একজন অপর বন্ধুকে মৃত্যুর হাতে ঠেলে দিয়ে নিজে প্রাণে বাঁচার তাগিদে কাছে উঠে পড়ে। তাহলে সেই বন্ধুটি কি প্রকৃত মানুষ? আমি বলবো না, তিনি কখনোই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেননি। আবার দেখেছি এক স্থানে এক সুটেড বুটেড মানুষ বক্তব্য রাখতে যাচ্ছেন। বিদ্যাসাগর মহাশয়ও সে জায়গাতেই যাবেন, এবং বিদ্যাসাগর মহাশয় হলেন মূল বক্তা এবং প্রধান অতিথি। গাড়ি থেকে নেমে সেই ব্যক্তি অনেকক্ষণ কুলির খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো কুলি এসে না পৌঁছলে বিদ্যাসাগর মহাশয় নিজের আত্মপরিচয় গোপন করে সেখানে যান এবং তার থেকে জিনিসপত্র নিয়ে উক্ত স্থানে পৌঁছে দেন। এবং কুলি আসতে আর দেরি করছে দেখে বিদ্যাসাগর মহাশয়কে অকথ্য ভাষায় গালাগালিও দেন। বিদ্যাসাগর মহাশয় তখন কিছু বলেননি। পরদিন যখন মূল মঞ্চে প্রধান অতিথির আসনে বিদ্যাসাগর মহাশয়কে দেখেন, তখন সেই ব্যক্তি লজ্জায় মাটিতে লুটিয়ে যান এবং মঞ্চ থেকে নামার সাথে সাথেই তার পা দুটি জড়িয়ে ধরেন, তার থেকে ক্ষমা চান। বিদ্যাসাগর মহাশয় বলেন, নিজের কাজটা নিজে করাই শ্রেয়, কোনো কাজই ছোট নয়। তুমি উচ্চশিক্ষিত হওয়ার আগে প্রকৃত মানুষের শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠো। আবার আমরা দেখেছি এক জায়গায় এক উচ্চশিক্ষিত মানুষ মঞ্চে স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, গলা উঁচিয়ে মাইক্রোফোনে বলছেন। অথচ সেই বক্তৃতা শেষ করে যখন তিনি বাড়ির পথে প্রবেশ করছেন, এক কুকুর শুয়ে বিশ্রাম নিচ্ছিল। কুকুরটিকে সজোরে লাথি মেরে সেখান থেকে সরিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। তাহলে সেই মানুষটিকে প্রকৃত মানুষ বলে গণ্য করব? আমি বলবো না, তিনি প্রকৃত মানুষ হয়ে ওঠেননি। আবার দেখি বৃদ্ধাশ্রমে এক বয়স্ক ভদ্র মহিলাকে, যিনি প্রতিদিন তার ছেলের জন্য চোখের জল ফেলছেন। একদিন তার ছেলে তার সাথে দেখা করতে আসলে তিনি দুঃখে কষ্টে বলেন, তুই তোর ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিতর বদলে সুশিক্ষায় শিক্ষিত করিস এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলিস, যাতে ভবিষ্যতে আমার মতো তোকেও না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরপর আসি কিছুদিন আগে আমাদের সমাজে ঘটে যাওয়া এক হাড় হিম করা ঘটনার কথা, যেখানে সভ্য সমাজে আভিজাত্যের অন্তরালে লোভ লালসায় বশবর্তী হয়ে একজন তরুণ তুর্কি যুবতীর প্রাণ চলে গেল। না না, এটা কোনো বিদেশের ঘটনা নয়, কিংবা বিহার উত্তরপ্রদেশের ঘটনাও নয়, আমাদের রাজ্যের খাস কলকাতার আরজি করের ঘটনা। একজন তরুণ তুর্কির জীবন চলে গেল। তার অপরাধ সে আর কি বলবো। এই ঘটনা কি মানুষের মনুষ্যত্বের বিকাশ নাকি মানুষ হওয়ার মন্ত্র? তাই বলতে চাই, আমাদের প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে হবে, যাতে আগামী দিনে সভ্য সমাজে মনুষ্যত্বহীন কর্মে না লিপ্ত হয়ে পড়ি। এবং এসো মানুষ হই, এই মন্ত্রই হবে আমাদের মূল মন্ত্র। এই বলে আমি আমার ক্ষুদ্র ভিড়ে আজ সবুজের উপাদান ক্ষীণ, মানুষের ভিড়ে আজ মানুষত্ব বিলীন। আজকের টপিক, এসব মানুষ হয়। আচ্ছা, আমরা কি সত্যিই মানুষ নয়? না না, অবশ্যই মানুষ, কিন্তু এই মান আর হুঁশ জিনিসটা যুক্তিটা একটু জেনে নিই। ছোটবেলা থেকে এই একটা দৌড়ে আমরা দৌড়াই যে আমাদের সকলকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, শিক্ষক হতে হবে, কিন্তু এর ভুলে কোথাও যেন আমরা মানুষ হতে ভুলে যাই বা ভুলিয়ে দেওয়া হয়। এই তো আপনি দেখুন না, আপনার মান এবং হুঁশ আছে, কিন্তু তার মানে কি এটাই আপনি মানুষ? তো চলুন আজ এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করি, কিছুটা হেঁটে দেখার চেষ্টা করি মানুষ হওয়ার রাস্তায়। মানুষের অনেক সর্বনাম রয়েছে, মানুষ, মানুষ্য, হিউম্যান, কিন্তু মানুষের অপর একটি সর্বনাম যেটা আমাদের সকলের অজানা, সেটা হলো আত্মবিপাসু। হ্যাঁ, ঠিকই বলেছি, আত্মবিপাসু। আমরা সকলেই আত্মবিপাসু। আপনি যদি ভালোভাবে দেখেন তো দেখবেন মানুষের অপর নাম হচ্ছে আত্মবিপাসু। আপনি যদি দেখেন আমরা সকলেই আত্মবিপাসু, সকলেই নিজেদের মতো থাকি। আর যদি বলেন কোন ধরনের আত্মবিপাসু, তাহলে বলতে হয় যে মানুষেরও নানান ধরন আছে। আচ্ছা, মানুষের ধরন হ্যাঁ রয়েছে, কোনো হিন্দু ধরনের মানুষ, কেউ মুসলিম ধরনের মানুষ,
কেউ সাদা মানুষ, কেউ কালো মানুষ, কেউ রোগা মানুষ, কেউ মোটা মানুষ। আর এই মানুষদের এক দল রয়েছে, যেই দল প্রকাশ্যে বলে যে সমাজে পুরুষ এবং নারীর সমান স্থান রয়েছে। আবার তারাই কথা বলে ইকুয়াল রাইট, ইকুয়াল ল, কিন্তু তারাই আবার জাতি বৈষম্যের কথা বলে, তারাই আবার ছেলে মেয়ের বৈষম্যের কথা বলে। এই সমাজে এই মানুষরাই পতিতালয় থেকে মাটি তুলে এনে মূর্তি করে। আবার এই সমাজে এই মানুষেরাই আবার পতিতাদেরকে মণ্ডপে ঢোকার অনুমতি দেয় না। এই সমাজে এই দলের মানুষেরাই বলে বারংবার যে রক্তদান জীবনদান, বছরে 2 বার রক্তদান করুন। আবার তারা এই সুযোগ সন্ধানী হলে রক্ত পিপাসের মতো এক নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই সমাজ বলে প্রাণী হত্যা মহাপাপ, এই দলের মানুষেরা বলে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আবার তারাই যখন সুযোগ পায় এই জনসমাজ এই লঘুচক্ষুর আড়ালে দাঁড়িয়ে ভ্রূণ হত্যা করতে, তাদের একবারও হাত কাঁপে না। এই তো গেল মানুষের পরিচয়। আপনারা তো দেখলেন এদেরও মান রয়েছে, হুঁশও রয়েছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মান আর হুঁশ থাকলেই কি আমরা তাকে মানুষ বলতে পারি? না। এখন স্বামীজির ভাষায় যেটা সব থেকে দরকারি, আন্তরিক চেতনা। মানুষকে তখনই মানুষ বলা যাবে যখন তাদের আন্তরিক চেতনা জন্মাবে। আপনাকে বলতে হবে না, দেখতে হবে না কে ধনী, কে গরিব, কে কেমন। আপনি সবাইকে সমানভাবে দেখুন, ইকুয়াল ট্রিট করুন। আপনি এই সমাজ বিগড়ে গেছে বলে এটা ছেড়ে দিয়ে আপনার চোখে লাগানো ওই অন্ধত্বের চশমাটা খুলে রাখুন, আর দেখুন যে প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের মনুষ্যত্ব। তো এবার তো গেল আপনার কোথায়, কিন্তু এই সমাজের ডাক, মানুষ হওয়ার ডাক। তো সমাজকে কিভাবে মানুষই বানানো যাবে? এর জন্য আমাদেরকে একটু হলেও প্রতিবাদের ভাষা বেছে নিতে হবে। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে সমাজের প্রতিটা স্তরে হওয়া মানুষের ওপর অত্যাচারের ওপর। প্রতিবাদ জানাতে হবে যারা এই সমাজে অত্যাচার করে চলছে তাদের ওপর, সেটা সেই ধরনের অত্যাচারই হোক। সমাজে প্রকাশ্যে দাঁড়িয়ে সিগারেট খাওয়া থেকে দাঁড়িয়ে সিগনালে দাঁড়িয়ে ঘুষ খাওয়া লোকটার বিরুদ্ধেও প্রতিবাদে গর্জে উঠতে হবে আপনাদের। তখনই আসল চাই চেতনা জাগ্রত হবে, তখনই আমরা মানুষ বলতে পারবো, তখনই আমাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ হবে। যেদিন আমরা মানুষকে মানুষের মতো অধিকার দিতে পারবো আর প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবো, তবেই হবে বর্তমান যুগে মানুষের মতো মানুষ হওয়া। নমস্কার। এবং ছোট ছোট ভাই বোনেদের আমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। এসো মানুষ হই। এই মধ্যযুগের আমাদের যে আধুনিক যুগে যে মানুষ হওয়ার যে আন্তরিক আগ্রহ, সেই মানুষের মতন মানুষ হওয়ার জন্য কিছু কিছু বর্ণনা আছে যেখানে আমরা মানুষের মতো মানুষ হতে পারিনি। মানুষ হওয়ার জন্য শুধু আমাদের গঠন, সৌন্দর্য এবং রূপচর্চাই আমাদের মানুষের গঠন হতে পারে না। মানুষ সৎ মানসিকতা এবং শিক্ষা, সমগ্র জায়গায় মানুষের দৃষ্টতা এবং সম্পর্ককেই মানুষের আধুনিক যুগে বর্ণনা করা হয়। মানুষ হতে গেলে সৎ, সাহস এবং চরিত্রের দিক থেকে সৎ মনোভাব এবং সমগ্র সমাজে মানুষের ঐতিহ্যকে তুলে ধরতে হয়। মানুষ হতে গেলে অনেক রকম বাধা বিপত্তি আসতে থাকে। অনেক যুগের মানুষের মতন এখনকার দিনের মানুষের আগ্রহ অনেক কমে গেছে। যখন কোনো মানুষ দুর্ঘটনাস্থলে পড়ে যায় তখন সেটা সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে পোস্ট করা হয় তাকে সাহায্য করার পরিবর্তে। সেখানে হাসাহাসি করা হয়, কিন্তু তাকে সাহায্যের হাত কেউ বাড়িয়েই তোলে না, অমানুষের মতন পরিচয় দেয়। এখন মানুষের সঙ্গে পশুর তুলনা করা হয়। মানুষ হতে গেলে হুঁশ আর মানের পার্থক্য বুঝতে হয়। সব সময় মানুষ হলে আর মানুষ বলা যায় না। মানুষের অনেক রকম বিভাগ হয়ে গেছে। মানুষ হতে গেলে সব সময় ভাবতে হবে যে সে ঠিক কাজটা করছে তো, নাকি সব সময় সে ভুলের মাত্রাটা হারিয়েই গেল। মানুষ যখন কোনো সন্তানকে লালন পালন করে তখন তার সন্তানকে বড় করে মানুষের মতো মানুষ করে তোলে, তখন কোনো বাবা মা
সেই সন্তানকে বড় করার জন্য যখন কষ্ট করে, সেই সন্তানই ঘুরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার কাছে রাখার মতন জায়গায় হয় না। উপরন্তু আবার কোনো মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কাউকে বন্ধু হোক বা আপনজন কাউকে তোয়াক্কাই করে না যদি তার কিছু টাকা হয়ে যায়। এখনকার দিনে মনুষ্যত্ব বোধটাই নেই যে অপরজনের সঙ্গে কথা বলার সময়টুকুও নেই। এখন ফোন, ল্যাপটপ, অফিস, গাড়ি এইসব নিয়েই সব ব্যস্ত। চাকরি ব্যবসা তো রয়েইছে, কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ, কথা বলা, মানুষের সঙ্গে একসাথে থাকা, সেই সময়টুকুও তারা হারিয়ে ফেলে। কিন্তু এক বিজ্ঞানী এই জন্যই পশুর সঙ্গে মানুষের পার্থক্য বোঝার জন্যই দুটি শিম্পাঞ্জির সঙ্গে একটি মানুষের পার্থক্য বোঝার জন্য পরীক্ষা করেছিলেন। কিছুদিন পরে এইটাই বোঝা গেল যে শিম্পাঞ্জিরা মানুষের মতন পালন হচ্ছে না, মানুষটা শিম্পাঞ্জির মতো ব্যবহার করছে, কিন্তু শিম্পাঞ্জি মানুষের মতো ব্যবহার করছে না। এর থেকে বোঝা যায় যে মানুষ পশুর মতো ব্যবহার করতে পারে, কিন্তু পশু মানুষের মতো ব্যবহার করতে পারে না। পশুকে লালন পালন করলে সে পশুকে ঠিক পশুর মতন পালন করলেই সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু মানুষ এত স্বার্থপর হয়ে গেছে এবং অমানবিক হয়ে গেছে যে তার দৃষ্টিভঙ্গি এখনকার দিনে এতটাই নিচের হয়ে গেছে যে তার শিক্ষা, সৎ সংস্কার সব কিছু হারিয়ে গেছে। ঈশ্বর আমাদের ভগবান এই জন্যই পাঠিয়েছিলেন যে আমরা সৎ কর্ম, সৎ ধর্ম, সুশিক্ষা, সুব্যবহার এইসব করার জন্য, যাতে মানুষকে সাহায্য করতে পারে, সে জীবনে যে কি করেছে সেটা যেন উৎসর্গ করতে পারে, সে দেশের জন্য, সমাজের জন্য কি করেছে সেটা করতে পারে। তা না করে মানুষ অমানবিকের মতন পরিচয় দিচ্ছে, এটাকে মানুষ বলে না। এসো আমরা শপথ নিই যে আমরা মানুষ হই, আমরা প্রকৃত মানুষের পরিচয় দিই। নমস্কার, আমার ক্ষুদ্র বক্তব্য স্টার্ট। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গদেরকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে, আমার স্নেহভাজনদেরকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন দিয়ে আমি শুরু করতে চলেছি আজকের মূল বিষয়, এসো আমরা মানুষ হই। প্রথমেই আমি কুর্নিশ জানাই সভা কমিটিকে যে এত সুন্দর একটা টপিক আমাদের জন্য উপহার হিসেবে দেওয়ার জন্য। সত্যি আজকালকার দিনে এই ধরনের টপিকগুলো প্রায় উঠেই গেছে। তো যাই হোক, প্রথমে বলি যে মানুষের আমি দুইটি সংজ্ঞা বলবো, একটা হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে, একটা হচ্ছে আধ্যাত্মিকতার দিক থেকে। বৈজ্ঞানিক দিক থেকে কি বলা যায়, যা আমরা যে দেহের মধ্যে হৃৎপিণ্ড আছে, যে চামড়া দ্বারা আবৃষ্ট, যে উত্তেজনায় সাড়া দেয়, দুটি হাত আছে, দুটি পা আছে, একটি মস্তিষ্ক আছে, একে বলা হয় একটা মানুষ। এবার আধ্যাত্মিকতার দিক থেকে, যে দেহের মধ্যে প্রাণবায়ু এবং অপানবায়ু আছে এবং প্রাণবায়ু এবং অপানবায়ু এক জায়গায় স্থিত হয়, সেখানেই আসে ভগবান, আর সেই হয় প্রকৃত মানুষ। ঠিক আছে, এবার বাস্তবিক জীবনের ক্ষেত্রে মান আর হুঁশ নিয়ে যে তৈরি হয় আসল মানুষ, সেইটা একবার তলিয়ে দেখা যায়। ধরুন আপনি বাজারে গেছেন, বাজারে খুব ভিড়, দরদাম হচ্ছে, একদিকে খুব ঠাসাঠাসি ভিড়েতে আমরা খুব চাপে আছেন, ছোটাছুটি করছেন, এই জিনিসটা নিতে হবে, ওই জিনিসটা নিতে হবে। বাঁ হাতের কোনোইটা গেল কোনো এক ভদ্রলোকের বুকেতে, তাকে আপনি বললেন না যে স্যার ভুল হয়ে গেছে, কি ক্ষমা করে দেবেন, কোনো কিছু বলার দরকার নেই, চলে গেল। পেছনে ঘুরে যখন দেখলেন যে কে লাগলো রে এটা, দেখলেন যে এটা শিক্ষক, তারপরে কি মনে হয় সেটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। তারপরে ধরুন যে একজন মহিলা ঘটনাচক্রে রাস্তায় বেরিয়েছে কিংবা বাসে করে যাচ্ছে, হঠাৎ করে তার রজত চক্র হঠাৎ করে শুরু হয়ে গেছে। আমি ক্ষমা করবেন, আমি পিরিয়ডস কথাটা বললাম না, কারণ আমি চাইছি না আজকের দিনে আমি বক্তব্য রাখতে উঠে কোনো জিনিসটাকে অবুঝের মতো বলতে, আমি চাইবো সমস্ত জিনিসটাকে বিশ্লেষণ করতে। পিরিয়ডস চালু হয়েছে, একজন মহিলা সেইটাকে দেখেই অপর মহিলাটাকে বলবে, হ্যাঁ বাড়ি থেকে কোনো আমরা সুযোগ নিয়ে আসেনি, বাড়ি থেকে কোনো রকম প্রোটেকশন নিয়ে আসেনি, আজকে চলে আসলো, আমরা হঠাৎ করে হয়ে গেল, এগুলো কি মানা যায়? হ্যাঁ কি বাজে, নোংরা, তাড়াতাড়ি বাথরুম যাও। অথচ ওই মহিলাটা একবারের জন্য ভেবে দেখলো না যে আমিও একজন মা কিংবা আমিও একজন মহিলা।
তার মান আর হুঁশটা যে কোথায় আছে সেই সময়টাই বোঝা যায় না। ঠিক তেমনই আবার ধরুন খুব একটা ভিড় ট্রেন, সেইখানে আপনি আছেন, কানেতে হেডফোন, ট্রাভেল করছেন আর কি। তো একজন বয়স্ক লোক উঠেছে, আমরা একটি পাল্লা ধরে দাঁড়িয়ে আছে, কিংবা ওই হ্যান্ড যেটা ধরে দাঁড়িয়ে থাকে সে ধরে দাঁড়িয়ে আছে, কিংবা হয়তো এরমভাবে যাচ্ছে, বাবা বাবা করছে, কিন্তু আপনার কানে তো হেডফোন। মান আর হুঁশ মানুষ না আমরা? তো তখন আপনার কি মনে হয়, ও দাঁড়িয়ে আছে, থাক, কোনো ব্যাপার নয়, পরের সিটে আমি ছাড়ছি না তো কি হয়েছে, পরের জন্য আমরা ছেড়ে দেবেন। ঠাকুমারা জানেন তো এটা। তো এরকম ভাবে চলতে থাকে। আমরা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে বসবাস করছি মানুষ। আচ্ছা, আমরা কি ভুলে যাচ্ছি না যে আমাদের মান আর হুঁশটা আস্তে আস্তে কোথায় লোপ পেয়ে যাচ্ছে? আমাদের মান আর হুঁশটা কে কিনে নিচ্ছে? একটা ডিভাইস। এই ডিভাইসটা ছিল বলে আজকে যদি এই জায়গাতে এই সময়টাতে একটা যদি ডিস্কো ডান্সের ব্যবস্থা করা হতো, মান আর হুঁশকে লোপ পাইয়ে এখানে গোটা চারিদিকটা ভর্তি হয়ে যেত, পাঁচিলে উঠে আমরা লোকে দেখতো, তখন পেটের খিদা উঠে যেত, সমস্ত কিছু উঠে যেত, তখন আমরা সবাই দেখতে আসতো। মানুষের মধ্যে সমস্ত কিছুই প্রয়োজন, নৈতিকতা, সত্যতা, সমস্ত কিছু। আমার হয়তো উচ্চারণ করতে ভুল হয়েছে, তো যাই হোক, সমস্ত কিছু প্রয়োজন। আমি জোরহাত করে বলবো, মানুষের মধ্যে একটু সৃষ্টিশীলতা, একটু বিচার বিশ্লেষণ, সঙ্গে একটু সংস্কৃতি পরায়ণতা, এগুলোও আমি চাইব। তাই পরিশেষে বলি, সমস্ত বাধা বিপত্তি দূরে রেখে এসো আমরা মানুষ হই। নমস্কার। ধন্যবাদ। এর পরের প্রতিযোগী